বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনার অগ্রগতির উপর ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর্ট দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় পদক্ষেপ, সহযোগিতামূলক প্রচেষ্টা এবং উদ্ভাবনী সমাধানের গুরুত্বের উপর জোর দেন পরিবেশমন্ত্রী। অধিবেশনে মন্ত্রী বলেন, বাংলাদেশ অব্যাহতভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে। জলবায়ু অভিযোজন প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া এবং সকল নাগরিকের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগের কথা জানান মন্ত্রী। প্রথম হচ্ছে যে 100 বিলিয়ন, মানে মোট অঙ্কটা হবে 100 বিলিয়ন, এবং এটাকে আপনার সমান ভাগে ভাগ করা হবে। মিটিগেশন এবং অভিযোজন, অ্যাডাপ্টেশন, সেটা কিন্তু হয় নাই। তারপরে আমরা বলেছিলাম যে এটা হতে হবে নতুন এবং অতিরিক্ত অর্থায়ন, অর্থাৎ অতীতে আপনি ওডিআই হিসাবে বা বিদেশি সহযোগিতা হিসাবে যেটা দিয়েছেন তার সাথে এটা মিশালে হবে না, এটা হতে হবে নতুন কমিটমেন্ট। সেগুলো কিন্তু এখনও হয়নি। জলবায়ু পরিবর্তন অর্থায়নের কোনো সংজ্ঞা নাই। ক্লাইমেট ফাইন্যান্স বলতে আমরা কী বুঝাই এটা নাই, এটা করতে হবে। এবং আজকে বা আমরা এই কয়দিন এখানে যে এক্সপোটা হবে, গুরুত্ব হচ্ছে আগামী বাকুতে যে কপটা হতে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্স কপ, এবং সেখানে আমরা একটা টার্গেট সেট করা হবে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন আমরা নতুন টার্গেট সেট করছি, বা যেটা বর্তমানে আছে সেটাও তো পূরণ হয়নি, যার জন্য আমি বললাম যে আমরা তো বিলিয়নে এখন পর্যন্ত দিতে পারিনি, আর আমরা এখন ট্রিলিয়নের কথা বলছি। তবে আমার মনে হয় এই যে আমরা আলোচনাগুলি করছি, এবং এখানে 104টি দেশ, এখানে কিন্তু উন্নত দেশগুলো আছে। আগে যেটা হতো হয়তো শুধু এটা এলডিসি, ছোট দ্বীপ রাষ্ট্র, তাদের নিয়ে হতো। তারা যে আসছে, তারা যে এই আলোচনার অংশ হচ্ছে, সেটাকে আমি ইতিবাচক একটা ডেভেলপমেন্ট হিসেবে দেখি। 100টা দেশের কোনো পরিকল্পনাই নেই 154টা দেশের মধ্যে। সুতরাং যারা নতুনভাবে পরিকল্পনা করছে বা প্রণয়ন করছে, এবং যারা করেছে এবং সেটাকে সংশোধন করতে চায়, তাদের জন্য আজকের এই সেশনটা গুরুত্বপূর্ণ। কারণ সবাই বলে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, সবাই কিন্তু আমাদের এই ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের কথা বলে, এটাকে অনেকটা একটা মানে আদর্শ বা একটা মডেল কর্মসূচি হিসাবে দেখা যাচ্ছে। সুতরাং সেটা আজকে আমরা শেয়ার করছি। অন্যান্য সেশনগুলিতে অন্যান্য দেশ যেটা করছে সেটার কাছ থেকে আমরা কিছু বোঝার বা শেখার চেষ্টা করছি। এটাই কিন্তু এটার মূল উদ্দেশ্য, যে আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের নলেজ এটা বিনিময় করা। আমরা একটা সম্ভাব্য একটা পথ দেখাচ্ছি। একটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে আমাদের চাহিদাটা কি সেটা বোঝা, তারপরে হচ্ছে চাহিদার আলোকে আমাদের সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা, তারপরে হচ্ছে যেটা আমরা চূড়ান্ত করলাম সেটাকে সুষ্ঠুভাবে সেটাকে বাস্তবায়ন করা, এবং যাদের উদ্দেশ্যে এই পরিকল্পনাটা করা হলো, অর্থাৎ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের চাহিদা আমরা কতটুকু পূরণ করতে পারছি, এটাই কিন্তু হচ্ছে কয়েকটা ধাপ। যে আমরা যখন অভিযোজনের কথা বলি বা রেজিলিয়েন্সের কথা বলি, এটা একটা সীমা আছে। আপনি একদিকে উন্নত বিশ্ব তাপমাত্রা বাড়াতে থাকবে, তাদের CO2 বা কার্বন এমিশন বাড়তে থাকবে, আরেকদিকে আমাকে বলবে যে তোমরা তোমার পপুলেশনকে, জনসংখ্যাকে খাপ খাইয়ে নাও, এটা তো হতে পারে না। কারণ একদিকে আমরা বলছি যে আমরা সমাধান দিচ্ছি যে কিভাবে মোকাবেলা করব, আরেকদিকে আমরা সমস্যাটা আরও গভীর, আরও তীব্র করছি। যে এই যে পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হয়েছে, এই জায়গায় তো আমাদের কিছু একটা করতে হবে। যার জন্য আমি বলেছি যে মিটিগেশন হচ্ছে বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন। আর তারা বলবে, আমরা শুধু শোকেস করে ওই ধারণা দিতে চাই না যে তোমরা যা কিছুই করো না কেন আমরা এখানে খাপ খাইয়ে নেব, এটা কিন্তু সম্ভব না, এবং ওই বার্তাটাও আমরা তাদেরকে দিচ্ছি। জাতীয় জলবায়ু পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, বিশ্বব্যাপী জলবায়ু অভিযোজনে বাংলাদেশ অনন্য। আমরা চেষ্টা করেছি যে আপনি দেখবেন বাংলাদেশে যতগুলো প্ল্যানই হয়েছে সবগুলোই পাবলিক সেক্টরকে ডমিনেটিং। আমরা প্রথম এই ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে আমরা প্রাইভেট সেক্টরকে এনকারেজ করেছি। পিপিপির আন্ডারে বলেন বা প্রাইভেট সেক্টরে কোন কোন এলাকাগুলোতে অ্যাডাপ্টেশনে তারা ইনভেস্টমেন্ট করতে পারে সেটাকে আমরা তাদের সাথে ডিসকাস করেছি, এবং আমরা দেখেছি প্রায় 5%, প্রায় $12 বিলিয়ন মতন এই অ্যাডাপ্টেশন ফান্ডে প্রাইভেট সেক্টর আসতে পারে। এবং যেই সেক্টরগুলোকে, তার জন্য আমরা কতগুলো বিজনেস মডেলের চেষ্টা করেছি, যে প্রাইভেট সেক্টর আসলে তো তারা এখানে দেখবে যে তাদের বেনিফিটসটা কী, তাদের যেই জায়গাগুলোতে তাদের বেনিফিটসগুলো আছে সেটাকে চিন্তা করেই আমরা প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করার কথা বলেছি। UNFCCC-তে যতগুলো ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি হয়েছে, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হিসাবে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, কারণ আমরা এটাকে খুবই একটি কম্প্রিহেন্সিভভাবে তুলে ধরেছি। এবং দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আমাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কন্ট্রিবিউশনটা খুবই কম, কন্ট্রিবিউশন হচ্ছে অন্যান্য দেশে,
অতএব আমাদের একটি ডাউনস্ট্রিম কান্ট্রি বা একটি ডেল্টাইক কান্ট্রি হিসেবে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতির প্রভাবটা আমাদের এখানে বেশি, তার জন্য আমরা বলেছি যে আমাদেরকে কনসেনসেশনাল লোন দিতে হবে। মানে আমরা যদি 26-এ গ্র্যাজুয়েশন করি এলডিসিতে, তারপরও আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে আমাদের থাকবে যে যেহেতু এই ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশ দায়ী নয়, অতএব যেন তারা এই কনসেনসেশনাল যে লোনটাকে যেন কন্টিনিউ করে। সেই কথাটাই আমরা তুলে ধরেছি এই ন্যাপ এক্সপোতে, এবং ন্যাপ এক্সপো কিন্তু একটি প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে 2013 থেকে এই ন্যাপ এক্সপোটা হচ্ছে। এই ন্যাপ এক্সপোর মাধ্যমে আমরা তুলে ধরেছি যে আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো কী, আমাদের কি পরিমাণ টাকা বা আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং ডেভেলপমেন্ট পার্টনারদেরকে আমরা আহ্বান করেছি যে আপনারা আমাদের সাথে সহযোগী হন, যেন আমরা এই ক্লাইমেট চেঞ্জের এই ইম্প্যাক্ট থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি। ন্যাপে যেটা বলেছি সেটা 230 বিলিয়ন, সেটা হচ্ছে 2023 থেকে 2050 পর্যন্ত। আমরা দেখবেন যে এখানে 8টা সেক্টরে আমরা প্রায় 113টার মতন ইন্টারভেনশন আইডেন্টিফাই করেছি। এই 113টা ইন্টারভেনশনের সাথে যেসব সংস্থা বা যেসব মিনিস্ট্রি ইনভলভ, তাদের সাথে ডিসকাশনের মাধ্যমে এই কস্টটাকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখেছি যে একটি সামগ্রিকভাবে এই পুরো কস্টটাকে যদি আমরা অ্যাড করি কোস্টাল এরিয়া থেকে শুরু বাংলাদেশে, তাহলে প্রায় $230 বিলিয়ন মতন প্রয়োজন হয়, যেটা আমাদের অ্যাভারেজ প্রতি বছর প্রায় $9 বিলিয়ন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা এই ডলার আমরা যে টাকাটা চাচ্ছি যে ফান্ডে, অনেকদিন ধরেই সেই প্যারিস থেকে আমরা এই ইয়েটা, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা আসলে আক্ষেপই করতে শুনতেছি আসলে কোনো ধরনের টাকা ছাড়া না। দেখুন, আমাদের মূল প্রতিবন্ধক কোন না, জায়গাটা কোনটা? দেখুন, আমরা যখন আমরা টাকার কথা বলতাম বা ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে, তখন আমাদের কোনো ন্যাশনাল ডকুমেন্ট ছিল না। আমরা 2022-এ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানটা তৈরি করেছি। এখন আমাদের একটি বেস হয়েছে। বেস মানে হচ্ছে যে আমরা কত টাকা পেতে পারি বা কত ক্ষতি হয়েছে সেটার একটা বেস হয়েছে। সেটার উপর বেসিস করে আমরা এই টাকাটা চাচ্ছি। আমি বিশ্বাস করি যে পুরো টাকাটাই আমরা পাবো না। এখানে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি $3.5 বিলিয়ন প্রতি বছর ব্যয় করে। ইন অ্যাডিশন যেই টাকাটা দরকার সেটাই আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে বলছি। আপনারা জানেন যে আসলে ইউএনএফসিসি প্রসেস থেকে অর্থায়ন পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট, এবং আমরা ফরচুনেট যে আমাদের দেশের সরকার এটা হচ্ছে ক্লাইমেট ফিস্ক্যাল ফ্রেমওয়ার্কের আওতায় প্রায় $3.3 বিলিয়ন ওনারা এই অর্থ বছরে তারা অর্থায়ন কিন্তু করছেন। সো এটা ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে টাকা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে ন্যাপ বাস্তবায়নটা আমাদের জন্য কিছুটা সহজ হবে। ইন্টারন্যাশনাল প্রসেস থেকে টাকা আসা খুব ডিফিকাল্ট। আমরা যদি নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোলে আশা করছি যে অনেক বেশি অর্থায়ন হবে, যেটা আপনারা জানেন যে আমাদের প্যারিস এগ্রিমেন্টে যেটা 20 পরবর্তী সময়ে $100 বিলিয়ন কথা ছিল, এখন নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোলে আমরা আশা করছি সেটা 200-300 মিলিয়ন বা আরও বেশি অর্থায়ন আসবে। তো এই অর্থায়নটা যখন আসবে তখন হয়তো ন্যাপে যে গ্যাপটা আপনারা অন্য বার্তার কাছে শুনেছেন যে $5 বিলিয়নের মতো একটা গ্যাপ আছে, ওইটা হয়তো ওভারকাম করতে পারবো। কিন্তু আমি আশাবাদী যে ডোমেস্টিক যে সরকার যে ক্লাইমেট রিলেটেড বাজেট অ্যালোকেশন $3.3 বিলিয়ন দিচ্ছে, এটাও কিন্তু কম না। এত বড় অর্থায়ন কিন্তু অনেক ডেভেলপিং কান্ট্রি দিতে পারছে না। তো সেইটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ন্যাপের অনেক আইডেন্টিফাইড অ্যাক্টিভিটি বাস্তবায়ন করতে পারবো। সো আমরা আশাবাদী যে আসলে এটা আমাদের যে মানুষের বিশেষ করে কমিউনিটি পর্যায়ে জীবনমানের উন্নয়নে অনেক ভালো কন্ট্রিবিউশন থাকবে। ন্যাপে আসলে কতগুলো ইন্ডিকেটর আসলে করা হয়েছে, আইডেন্টিফাই তুলে ধরা হয়েছে? আসলে 119টা আমাদের ইন্টারভেনশন আমরা আইডেন্টিফাই করেছি, কিন্তু প্রতিটা ইন্টারভেনশনের আওতায় কিন্তু একাধিক প্রকল্প বা একাধিক কনসেপ্ট ডেভেলপ করা, এটা হচ্ছে একটা ধারণা দেওয়া যে এই ধরনের কাজ হতে পারে। রেসপেক্টিভ মিনিস্ট্রি ওইটাকে আরও ভেঙে স্পেসিফিক অ্যাক্টিভিটিতে নিয়ে বাস্তবায়ন করবে, সেইভাবে আমরা ডিজাইন করেছি। দ্বিতীয় দিনের সেশনে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর এম আসাদুজ্জামান বাংলাদেশে ন্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুযোগ এবং শিক্ষা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। সেটা 2018 সালে শুরু হয়েছিল, কিন্তু তারপরে একটু প্রথম দিকে স্লো ছিল, যাতে তারপরে কোভিডের কারণে এসে দিয়ে আমাদের পিছিয়ে গেল কিছুটা। কিন্তু উই অলরেডি প্রিপেয়ার্ড ইট অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দি গভর্নমেন্ট অ্যাটলিস্ট অলমোস্ট 2 years ব্যাক। কিন্তু এখন পর্যন্ত সরকার এবং ইভেন প্রাইম মিনিস্টারের যে বিবৃতিও লিখে দেওয়া হয়েছিল, সবই করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এখনও সরকারের ঘরেই আছে, ফাইনালি অ্যাপ্রুভড হয় নাই। তাহলে 1 নম্বর। ইন দ্য মিন টাইম তারা ন্যাপ করেছেন, ভালো করেছেন, কিন্তু এখন তারা মনে করছেন যে কি করবেন সেটা নিয়ে তারা এখনও নিশ্চিন্ত না।
তো যেটা বড় কথা সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানের ভিতরে ওভারঅল যেটা আমি বলেছি যে আমাদের ভালনারেবিলিটি কী সেটা যদি খুব পরিষ্কার করে না বুঝি, কোন দিক দিয়ে ভালনারেবিলিটি আসছে না বুঝি, তাহলে অ্যাডাপ্টেশন কোথায় করব সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, কোন জায়গায় একই জিনিসের অ্যাডাপ্টেশন হরেক রকমভাবে হতে পারে, কোনটা করলে সবচাইতে সুবিধাজনক হবে, কম পয়সায় তাড়াতাড়ি বেশি কাজ পাওয়া যাবে, সেটা তো বুঝতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ন্যাপের মধ্যে সেইভাবে সেই জিনিসটা আলোচনা হয় নাই। ন্যাপে বলেছে যে কী কী কাজ করতে হবে, সেটা ভালো আছে, সেটাতে খারাপ কিছু নাই, কিন্তু সেটা অপারেশনাল করতে গেলে সবচেয়ে বড় জিনিসটা যেটা আমি শেষে বললাম, এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কিন্তু কাজ কেবলমাত্র ওভারঅল কোঅর্ডিনেট করা এবং বোঝানো যে এই কাজগুলো করতে হবে, কিন্তু মূল কাজ কারা করবে? যেমন এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, সেটা এগ্রিকালচার মিনিস্ট্রি, লাইভ স্টক, ফিশারি, তারপরে তাদের কাজ। ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ারের কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যারা দেখে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের কাজ, সেটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি করতে পারবে না। এখন এদেরকে অনবোর্ড করা এবং সবাইকে দিয়ে কাজ করানো, এটা কিন্তু এনভায়রনমেন্ট মিনিস্ট্রির পক্ষে একা সম্ভব নয়। যে কারণে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা যেটা আমি বলছি, লিগ্যাল ফ্রেমওয়ার্ক না হলে, বহু দেশে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক না থাকলে কিন্তু কাজ খুব বেশি একটা আগ্রহ না। সমন্বিত পদক্ষেপ লাগবে। আবার সমন্বয় করা তো আপনারা জানেনই এমনিতে যে সরকারের খুব সহজ ব্যাপার না, এটা তো আরও কঠিন ব্যাপার। যেটা আমি বললাম যে একই সেক্টরে কাজ করতে গেলে আর একটা সেক্টরের উপরে হয়তো ইম্প্যাক্ট পড়বে, তখন কোন সেক্টরকে আমি প্রাধান্য দিব সেটাও তো বুঝতে হবে। সেটা তো তাহলে কেবলমাত্র টেকনিক্যাল ডিসিশন না, সেটা পলিটিক্যাল ডিসিশনও। তো সেই সুতরাং সেটা খুব হাই লেভেলে কোঅর্ডিনেশন হতে হবে। সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত হচ্ছে আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, আমরা এই করব, আমরা সেই করব, কিন্তু কতটুকু কিভাবে কতটুকু করেছি সেটা কিন্তু কোনো এভালুয়েশন এখন পর্যন্ত হয় নাই। আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশে কোনো বড় ক্লাইমেট চেঞ্জ অ্যাকশনের কোনো এবার প্রপার এভালুয়েশন হয়েছে, এবং সেখান থেকে আমরা বুঝেছি যে কি করতে হবে কি করতে হবে না। এভালুয়েশনের মূল কাজ হচ্ছে কি করা যাবে না সেটাকে পরিষ্কার করতে হবে, কি করা যাবে বাকিগুলো করা যাবে, কতটুকু করা যাবে সেটা হচ্ছে পরের কথা। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখনও করি নাই। আমরা কেবলমাত্র বিভিন্ন ধরনের স্টাডি করছি, যেটা করছি ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যানও কিন্তু সেটাই, কিন্তু ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান গাইড করছে যে কোন দিকে যেতে হবে সেই জিনিসটা। এখন ন্যাপ আমরা করেছি, এটা ঠিকই আছে, কিন্তু ন্যাপের যে যেমন ধরেন ন্যাপের যে বলা হয়েছে এত লক্ষ কোটি ডলার লাগবে বা লাগবে, এই ফিগারগুলো কি করে আসবে? এটা তো সহজ ব্যাপার না, এটা খুব প্রিজাম্পটিভ ব্যাপার, কিন্তু যখন অ্যাকচুয়ালি কাজ করবে তখন কিন্তু খুব হিসাব করে করতে হবে। আর আরেকটা বড় কথা মনে রাখতে হবে যে অ্যাডাপ্টেশনটা আমার নিজের দেশে হচ্ছে, সুতরাং আমাদের এফার্টটা কতটুকু সেইটা পরিষ্কার করতে হবে। কেবল বাইরের টাকা আসলেই আমরা করব, খালি শুনবেন যে টাকা, যেন টাকাটা সমস্যা, টাকাটা বড় সমস্যা না, কি করে কাজ করব, কতটুকু করব, কে করবে, কোথায় করবে, কখন করবে, সেটা হচ্ছে আসল সমস্যা। সেই জিনিসটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে টাকা দিয়ে কোনো লাভ হবে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।